Hello friends, hope you are doing well. Welcome to the world Radical Literature and Psychology. আমি আমার বেশ কয়েকটি পূর্বের ভিডিওটিতে বলেছি যে সাহিত্য কিন্তু বৈপ্লবিক হতে হবে এবং মনস্তাত্ত্বিকভাবে কিন্তু চ্যালেঞ্জিং হতে হবে, প্রভোকেটিভ হতে হবে এবং এই অর্থে বলেছিলাম যে সাহিত্যের তিনটি প্রধান উদ্দেশ্য থাকা উচিত। একটি হচ্ছে যে প্রভোগ করা তার পাঠকদের, অর্থাৎ পাঠকদের উত্তেজিত করা এবং চ্যালেঞ্জ করা। সেকেন্ড হচ্ছে তাদেরকে এন্টারটেইন করা, অর্থাৎ তাদেরকে বিনোদন দেওয়া। এবং থার্ড হচ্ছে তাদের এডুকেট করা, তাদের শিক্ষিত করা, অর্থাৎ তাদেরকে সচেতন করা অসংখ্য জিনিসের ব্যাপারে। এবং এই অর্থে আমি বলেছিলাম যদি পলিটিক্স, অর্থাৎ আমরা যে পলিটিক্স দেখছি গভর্নমেন্ট থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন, বিউরোক্রেসি থেকে শুরু করে আমরা সমস্ত যে পলিটিক্যাল স্ট্রাকচার দেখছি তাকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, আমাদের সেই অধিকার আছে, সাংবিধানিক অধিকার। এবং আমরা যদি হিস্ট্রিকে, ইতিহাসকে ক্রিটিসাইজ করতে পারি, আমরা যদি কালচারকে ক্রিটিসাইজ করতে পারি, আমরা যদি ফরেন পলিসি, ইকোনমিক পলিসিকে ক্রিটিসাইজ করতে পারি আমাদের সাহিত্যে, তাহলে একটি প্রশ্ন যে কেন ধর্মগ্রন্থ কেন এইখান থেকে নিষ্কৃতি পাবে বা কেন ধর্মগ্রন্থ আলাদা সুবিধা ভোগ করবে, অর্থাৎ কেন ধর্মগ্রন্থকে সমালোচনা করা যাবে না, তার বিরুদ্ধে জটিল মতামত দেওয়া যাবে না, তার মৌলিক সত্তাকে কেন আমরা কোয়েশ্চেন করব না। এটা কেন যে ধর্মগ্রন্থ পবিত্র, অর্থাৎ স্যাক্রেড, হোলি বা স্যাক্রোস্যাঙ্ক্ট, অর্থাৎ পবিত্র, তার জন্য এইখানে ধর্মীয় প্রচারকরা যা খুশি তাদের ব্যাখ্যা দেবেন ধর্মকে কেন্দ্র করে, বা ধর্মগ্রন্থে অসংখ্য মেসেজেস আছে যেগুলো আমরা যারা ইন্টেলেকচুয়াল বা যারা ধরুন হাইলি এডুকেটেড তারা কিন্তু অবশ্যই ক্রিটিক্যালি দেখবেন এবং খুব বিশ্লেষণী মনোভাব দিয়ে জটিলভাবে এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু সেগুলোকে বিচার করবে। কিন্তু যখনই কোয়েশ্চেন করা হয়, অর্থাৎ ধর্মগ্রন্থে যা উপাদান আছে, যা বার্তা আছে, সেটা এই ম্যাটেরিয়াল জগৎ হোক বা এই অব্যক্ত জগৎ হোক, যে জগৎ সম্পর্কে কোনো পাঠক বা লেখক বা সাংবাদিক বা সে যেই হন না কেন যখনই ক্রিটিসাইজ করেন বা খুব জটিল বা ক্রিটিক্যালি দেখার চেষ্টা করেন, তখন কিন্তু তাদের উপরে আমরা অ্যাটাক দেখতে পাই। বিভিন্ন রূপে কিন্তু আকারে সেই আক্রমণ আসে। কখনো সেই আক্রমণ ধরুন ঘেরাও হিসাবে আসে, কখনো ভাঙচুর, ভ্যান্ডালিজম হিসাবে আসে, কখনো আমরা দেখি মব লিঞ্চিং হিসাবে আসে, গণহত্যা হিসাবে, যেমন উন্মুক্ত জনতা তাকে ঘিরে হয়তো অ্যাসল্ট করছে ফিজিক্যালি। আবার দেখি কখনো এমন দেখা গেছে যে অ্যাসাসিনেশন, অর্থাৎ গুপ্ত হত্যাও দেখেছি। কিন্তু আমার কাছে কথা হলো যে পলিটিক্স, সোসিওলজি বা কালচার, হিস্ট্রি বা ইকোনমিক্স, এগুলো তো হিউম্যান প্রোডাক্ট। এবং রিলিজিয়ানও তো, ধর্মগ্রন্থও তো কারো না কারো মস্তিষ্ক প্রসূত। তাহলে যা কিছু সাইকোলজিক্যালি প্রডিউস হয় বা মস্তিষ্ক প্রসূত হয়, তার মধ্যে কিন্তু ফ্যালেসি, ত্রুটি বা লুপহোল, গ্যাপ এবং ব্যবধান, অনেক কিছু মিসম্যাচ এবং অযৌক্তিকতা কিন্তু থাকতে পারে। এবং সেটাকে যখন কেউ ধরুন তার নিজের বুকসে, বইয়ের মাধ্যমে সমালোচনা করছেন বা তাকে আনমাস্ক করার চেষ্টা করছেন, মুখোশ উন্মোচন করার চেষ্টা করছেন, তখন কিন্তু আমরা দেখতে পাই যে তাদের উপর বিভিন্ন আকারে কিন্তু আক্রমণ। আমি তাহলে বলবো যে ধর্মগ্রন্থ কেন আলাদাভাবে দেখবো আমরা? ধর্মগ্রন্থ তো একটি বই এবং ইটস এ লিটারেরি প্রোডাক্ট, একটি সাহিত্যিক প্রোডাক্ট, দ্রব্য। এবং সাহিত্যিক আঙ্গিক থেকে ধর্মগ্রন্থেরও অসংখ্য জিনিস থাকে যেগুলোকে ক্রিটিক্যালি মূল্যায়ন মানুষ করতে চায় এবং করাটাও উচিত, যেহেতু ধর্মগ্রন্থ কিন্তু অ্যাকচুয়ালি লিঙ্গুইস্টিক্স এর জিনিস, অর্থাৎ ভাষাতত্ত্বের জিনিস। সেখানে ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে আইডিয়াজ আছে, সেখানে সাইকোলজি আছে, সেখানে ট্র্যাডিশন আছে, সেখানে মিথোলজি আছে, লিজেন্ডস আছে, সেখানে সিডো সায়েন্স আছে, কিছু অস্পষ্ট বিজ্ঞান আছে, কিছু দর্শন আছে। তাহলে এগুলো যদি থাকে তো এগুলো তো সমস্ত বই আছে, তাহলে এগুলো কেন সেই রক্ষা কবচ ভোগ করবে যেগুলো হচ্ছে, যেমন ধরুন যে ক্রিটিসাইজ করা যাবে না বা এর সম্বন্ধে নিন্দা করা যাবে না? কেন? আমরা যদি পলিটিক্সকে নিন্দা করতে পারি, সরকারকে নিন্দা করতে পারি, কোথাও যদি কোনো লুপ হোল বা গ্যাপ বা ত্রুটি বিচ্যুতি দেখি, তাহলে এগুলো কেন সেগুলো থেকে মুক্তি পাবে যে আমরা একে ক্রিটিক্যালি দেখবো না, ক্রিটিসাইজ করবো না, একে নিয়ে আমরা ব্যঙ্গ করবো না, একে বিদ্রুপ করবো না? কেন করবো না? এবং এই ফ্রিডম, সাংবিধানিক ফ্রিডম তো থাকা উচিত প্রত্যেক নাগরিকের।
কারণ তার নিজস্ব মতামত এবং আত্মপ্রকাশের অধিকার থাকা উচিত। ধর্মীয় প্রচারকরা তাদের ধর্মগ্রন্থকে কেন্দ্র করে যে কোনো যৌক্তিক অযৌক্তিক তারা কথা বলে যাবে, অথচ তাকে অপোজ করা যাবে না, বিরোধিতা করা যাবে না, তাকে এক্সপোজ করা যাবে না। কেন করা যাবে না? এই উদ্দেশ্যে আমি বলবো যে সালমান রুশদির ধরুন যে বইগুলো আছে, ধরুন সালমান রুশদি কিন্তু ক্রিটিক্যালি লিখেন এবং তিনি বিভিন্ন ট্র্যাডিশন থেকে শুরু করে তিনি ফান ব্যঙ্গ থেকে শুরু করে সমস্ত কিছু করেন। এবং ওয়ার্ল্ড সাহিত্যে যদি আপনি দেখেন তো দেখতে পাবেন এমিল জোলা থেকে শুরু করে ধরুন ওয়াইফস এন্ড ডটার্স, এলিজাবেথ গ্যাস্কেল থেকে ক্যাপিটালিজমের সমালোচনা আছে এখানে, এবং যে সর্বহারা শ্রেণীদের যে তাদের যে বাস্তব চিত্রকে তুলে ধরেছেন এলিজাবেথ গ্যাস্কেল, এরকম ধরুন ভিএস নৈপেল আছে, দ্য এনিগমা অফ অ্যারাইভাল থেকে শুরু করে অসংখ্য বই আছে। ধরুন এখানে আরেকজন বলি যে অরুন্ধতী রয় এবং তার যে বই সেডিসাস হার্ট, অর্থাৎ আমার বিদ্রোহী হৃদয়, তিনিও ক্রিটিসাইজ করেন প্রচন্ড। ক্রিটিসাইজ কার করব? যেখানে প্রবলেমস আছে তার আমরা অবশ্যই সমালোচনা করব। কেমন সমালোচনা? সেটা গঠনমূলক হবে, সেটা ইন্টেলেকচুয়াল হবে, সেটা লিটারেরি হবে, এবং সেখানে ডিসেন্সি আমরা সভ্যতা অবশ্যই মেনটেন করব, সেটাকে অ্যাবিউজ অবশ্যই করব না, গালমন্দ বা কোনো স্ল্যাং শব্দ আমরা ব্যবহার করব না। এবং করব কখন? যখন আমাদের কাছে সাংবিধানিক অ্যাবসলিউট কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে, অর্থাৎ কিন্তু 100% যখন ক্রিটিসাইজ করার ক্ষমতা থাকবে, তখন কিন্তু আমরা এই অ্যাপ্রোচটা করব। এবং সেই জায়গায় পৌঁছাতে গেলে কিন্তু সোসাইটি অনেক এডুকেশন লাগবে, কিন্তু সেই শিক্ষা কিন্তু এখনো নেই এবং সোসাইটি সমাজ কিন্তু রেডি নেই। এবার প্রবলেম হচ্ছে যে আমরা যে এত বুকস দেখছি, সেই বুকসে তো ক্রিটিক্যালি সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলো চলে, কিন্তু ইস্টার্ন কান্ট্রি গুলো ধরুন বা এশিয়া বা এই সাবকন্টিনেন্টে আমরা দেখতে পাই যে এখানে অসংখ্য কনজারভেটিভ সমাজ, ধরুন ধর্মীয় কনজারভেটিভ, পলিটিক্যালি কনজারভেটিভ, ইকোনমিক্যালি কনজারভেটিভ, হিস্টোরিক্যালি কনজারভেটিভ, তারা তাদের প্রচলিত ব্যাখ্যা ছাড়া অন্য ব্যাখ্যা শুনতে রাজি নন। তারা কারা? তারা কি এই মহাবিশ্বকে কিনে রেখেছে, বা তারা কি এই সমস্ত কিছু বুকসের ধর্মগ্রন্থের কপিরাইট নিয়ে রেখেছেন যে তাদের বইয়ের ক্রিটিসাইজ করা যাবে না? কেন করা যাবে না? এটাই হচ্ছে আমার এই চ্যানেলের মেন উদ্দেশ্য, যে র্যাডিক্যাল লিটারেচার এন্ড সাইকোলজি। যে আপনি যদি লিটারেচারের সমালোচনা না থাকে, আপনার ব্যক্তি মতামত প্রকাশের অধিকার না থাকে, আপনি যদি আপনার জটিল বিশ্লেষণ দেখাতে না পারেন, আপনি যদি অল্টারনেটিভ বিকল্প ভিউ দেখাতে না পারেন, তাহলে যা প্রচলিত আছে সমাজে, অর্থাৎ যারা ধরো অর্ধশিক্ষিত অশিক্ষিত যারা যা বলবে তাই মেনে নিতে হবে, তাকে অপোজ করা, বিরোধিতা করতে পারবো না, তাকে এক্সপোজ করতে পারবো না, তার চাইতে বেটার অল্টারনেটিভ দিতে পারবো না, বিকল্প দিতে পারবো না, তার চাইতে ভালো সলিউশন আমরা দিতে পারবো না। আমরা বলতে বোঝানো হচ্ছে যারা থিঙ্কিং মাইন্ড, অর্থাৎ চিন্তাশীল ব্যক্তি বা চিন্তাবিদ বা বুদ্ধিজীবী বা লেখক থেকে শুরু করে যে কোনো উচ্চ শিক্ষিত ব্যক্তি, তারা তাদের যে ব্যক্তি মতামতের অধিকার কেন তাদের থাকবে না, এবং তার জন্য তাদেরকে কেন হ্যারাস করা হবে বিভিন্ন ভাবে, এটি হচ্ছে ব্যাপার। যে তারা যখন তারা পক্ষে বলছেন, তখন তো আমরা বা যারা ফ্রি থিঙ্কার আছেন, তারা তো যারা মুক্ত চিন্তাবিদ আছে, তারা তো তাদেরকে আক্রমণ করেন না। তারা মুক্ত চিন্তাবিদদের কেন আক্রমণ করা হচ্ছে যখন তারা বই লিখছেন বা কোনো মুভি তৈরি করছেন? এই জিনিসটি যতক্ষণ না, যে সমাজ যত বেশি কিন্তু ইন্টেলেকচুয়ালি ইভলভ করবে, সেই সমাজ তত বেশি কিন্তু প্রগতিশীল হবে, আধুনিক হবে। এগুলো যদি মানুষ এনজয় না করে এবং তার যদি অধিকার না থাকে, তাহলে মানুষ কিন্তু আর ভাবতে পারবে না, বদ্ধ হয়ে যাবে তার ভাবনা। যা চলছে মেনে নাও, যা বলছে 2 2 5 হয় যোগ করলে মেনে নাও। যদি এরকম সমাজ হয়, তাহলে সেই সমাজ কিন্তু জেনে রাখবেন যে প্রাচীনকাল বা আদিম যুগেই থাকবে। আধুনিক বলে শব্দটা ব্যবহার করিয়েন না, নিজেকে শিক্ষিত বলে দাবি করিয়েন না। থ্যাংক ইউ।